আসসালামু আলাইকুম। সবাইকে একটা শুক্রবার সকালবেলায় ঘুম থেকে ওঠার পরের স্বাগত জানাচ্ছি। যে তোমাদের অনেক অনেক ধন্যবাদ যারা এই মুহূর্তে আমাদের সাথে ক্লাসটাতে জয়েন করেছো। আমি সবসময় বলি, যারা এই বয়সে এই স্যাক্রিফাইসটুকু করছো যে একটা উইকেন্ডে না ঘুমিয়ে তোমরা পড়ালেখার পিছনে সময় দিচ্ছ বা মনোযোগ দিয়ে ক্লাসগুলো করছো, তারা অবশ্যই তোমাদের এই এই যে আত্মত্যাগটা, এটার প্রতিদান তোমরা পাবে। তো এই প্রতিদানটা পাওয়া প্রসঙ্গে আজকে যে জিনিসটা মনে হলো সেটা হচ্ছে যে আজকে প্রতিদান কবিতা, যেটা প্রতিদান যেই কবিতাটা রয়েছে সেটা চলো আমরা পড়ে ফেলি, ঠিক আছে? আমি ইন দ্য মিন টাইম দেখি যে কে কোথা থেকে আমাদের সাথে এই ক্লাসটা তোমরা জয়েন করেছো। দেখা যাক তোমাদের আজকের পার্টিসিপেশন কীরকম। হাসান জুবাইর জয়েন করেছে, নাইমা জান্নাত, রুমন ইসলাম, জেরিন জয়েন করেছে, জান্নাতুল অর্ণা। তার মানে হচ্ছে আমাদের একদম রেগুলার যারা স্টুডেন্ট তারা কিন্তু অলরেডি জয়েন করে ফেলেছো। আর তোমাদের যারা বন্ধু বান্ধবী আছে যাদেরকে তোমরা চাও যে যারাও একটু পড়ালেখা করুক, যাতে করে হচ্ছে একসাথে পড়ালেখা করে পরবর্তীতে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে তোমাদের পড়ালেখাটা আগায়, তাদেরকেও তোমরা কমেন্টে মেনশন করে জানাও, ঠিক আছে? আমরা আজকের ক্লাসটা খুবই শর্ট অ্যান্ড সিম্পল রাখবো। আজকের ক্লাসে তোমাদের খুব কঠিন কিছু পড়ার নাই এবং আজকের ক্লাসটা খুবই ছোট হবে। আমরা যে কবিতাটা, এই কবিতাটা আমরা একটু লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ার ও বোঝার চেষ্টা করব, যাতে করে তোমাদের এইখান থেকে যখন কোনো সৃজনশীল প্রশ্ন আসবে তখন তোমরা সেই জিনিসটা অ্যাপ্রোপ্রিয়েটলি অ্যান্সার দিতে পারবা, ঠিক আছে? আচ্ছা, তো দেখি আজকের এই যে কবিতাটার লিখেছেন কে। আমরা প্রথমেই এই যে কবিতাটা রয়েছে এই কবিতাটার কবি পরিচিতি সম্পর্কে জানবো, ঠিক আছে? এই কবিতাটা কি সম্পর্কে জানবো? এই কবিতাটার কবি পরিচিতি সম্পর্কে আমরা প্রথমেই জেনে ফেলবো। এখন আজকের ক্লাসে তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো বা একটা টাস্ক করে দেখাবো, যে তোমরা যখন একটা কবি পরিচিতি পড়বা সেই কবি পরিচিতিটা তোমরা দেখবা বইতে কিন্তু এভাবে প্যারাগ্রাফের মতো দেওয়া থাকে। এই যে দেখো, একটা প্যারাগ্রাফের মতো কিন্তু দেওয়া আছে, অর্থাৎ বইতে দেওয়া আছে যে একটা গল্পের মতো বা একটা প্যারার মধ্যে পুরো যেই কবি পরিচিতিটা আছে সেগুলো সেগুলো দেওয়া আছে, ঠিক আছে? এখন ঘটনা হচ্ছে এইভাবে মনে রাখাটা কিন্তু একটু টাফ। আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, এইভাবে যেহেতু মনে রাখাটা টাফ, আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে দেখো, আমরা যখন নোট করব যে কোনো জিনিস, আমরা যখন নোট করব তখন আমরা এইভাবে নোট করব। দেখো, আমরা করব কি, প্রথমে মনে করো তোমাদের এই যেই কবি সম্পর্কে তোমরা পড়ছো তার জন্মস্থান, ঠিক আছে, এবং তোমরা হচ্ছে তার জন্মসাল, এরকম দুইটা পয়েন্ট মনে করো করে নিলা, ঠিক আছে? দেখো, তো জন্মসাল কত? জন্মসাল হচ্ছে 1903। জন্মসাল কত? জন্মসাল হচ্ছে 1903। জসিমউদ্দিনের জন্মসাল হচ্ছে 1903 এবং 1 জানুয়ারি, ঠিক আছে? পহেলা জানুয়ারি মানে কি 1 জানুয়ারি। আচ্ছা, 1 জানুয়ারি 1903। আচ্ছা, এখন জন্মস্থান কোথায়? জন্মস্থান হচ্ছে ফরিদপুরের তাম্বুলখানা গ্রামের মাতুলালয়। মাতুলালয় বলতে এখানে এইটা কোনো জায়গার নাম না, মাতৃ আলয়, তার মানে হচ্ছে মায়ের বাড়িতে, বুঝছো? বা নানার বাড়িতেও বলতে পারো তোমরা। আচ্ছা, তো তিনি জন্মগ্রহণ করেছেন ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে। আচ্ছা, এখন তার বাবার নাম কি, মায়ের নাম কি, কিংবা তার পৈতৃক নিবাস কি, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কোনো অবজেক্টিভ না, বা এগুলো কিন্তু মনে রাখার জন্য খুব গুরুত্বপূর্ণ কিছু না। তো এই কারণে আমরা এর পরে যেটা দেখব সেটা হচ্ছে তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ, তার উল্লেখযোগ্য সাহিত্যকর্ম। এইভাবে আমরা কি করব, বাসায় যখন কোনো একটা কবি পরিচিতি বা লেখক পরিচিতি পড়ব তখন আমরা এইভাবে নোট করব, ঠিক আছে? আচ্ছা, আর যে দুটো জিনিস তোমরা আজকের ক্লাসের পরে ফিল আপ করবা, একটা হচ্ছে মনে করো, একটা হচ্ছে মৃত্যুশাল, এটা যে কোনো কবি বা লেখকের ক্ষেত্রে বলছি। একটা হচ্ছে মৃত্যুশাল, একটা হচ্ছে মৃত্যুস্থান, ঠিক আছে? এই কয়েকটা জিনিস তোমরা একটু ভালো মতো অবজেক্টিভের জন্য মনে রাখবা, এবং এইগুলোই তোমরা যখন কোনো কবি পরিচিতি বা লেখক পরিচিতি পড়বা তখন তোমরা নোট ডাউন করবা, ঠিক আছে? আচ্ছা, ওকে, গট ইট। তারপর দেখি,
তো আমরা দেখতে পাচ্ছি এইখানে যে পল্লীকবি জসিমউদ্দিনকে বলা হয় কি, তার একটা উপাধি আছে, ঠিক আছে, তার একটা উপাধি আছে, এই কারণে এটাও আমরা মনে করো ইনক্লুড করে দিলাম যে উপাধি। উপাধিটা কি? উপাধিটা হচ্ছে পল্লীকবি। পল্লীকবি কেন বলা হচ্ছে? পল্লীকবি বলা হচ্ছে কারণ জসিমউদ্দিনের যে কবিতা বা তার যে সাহিত্যকর্ম, সেখানে পল্লীর মানুষ বা পল্লীর যে জনজীবন, সেই জনজীবনকে অনেক চমৎকারভাবে তিনি তুলে আনার চেষ্টা করেছেন, এই কারণে, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে আরও অনেকগুলো ইনফরমেশন আছে, সবগুলো ইনফরমেশন আমাদের জন্য ইম্পর্টেন্ট না। এরপরে আবার দেখতে পাচ্ছি তার বিখ্যাত কাব্যগ্রন্থটা, এই যে নকশি কাঁথার মাঠ, এইটা কয়েকটা, এই কাব্যগ্রন্থটা অনেকগুলো ভাষায় অনুদিত হয়েছে। তার মানে উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে কিন্তু আমরা কবরের পাশাপাশি নিয়ে আসলাম এই যে নকশি কাঁথার মাঠ, ঠিক আছে। আরও কিন্তু আছে, এই যে মনে করো সুজনবাদিয়ার ঘাট আছে, আমরা এখানে আবার দেখি, দেখো আরও অন্যান্য জনপ্রিয় সমাদৃত গ্রন্থ হচ্ছে সুজনবাদিয়ার ঘাট, তারপর বালুচর, ধানক্ষেত, রঙিলা নায়ের মাঝি, এগুলোও কিন্তু আমরা নোট ডাউন করে ফেললাম, ঠিক আছে, এগুলো কিন্তু আমরা নোট ডাউন করে ফেললাম এইখানে। আচ্ছা, তারপরে দেখি এরপরে আর কোন ইম্পর্টেন্ট ইনফরমেশন আমাদের জানা লাগবে। সাহিত্যকৃতির স্বীকৃতি হিসেবে কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডিলিট উপাধি প্রদান করে। ডিলিট মানে হচ্ছে ডক্টরেট অফ লিটারেচার। তো তাহলে আমরা আরেকটা পয়েন্টার এখানে বানাই, সেটা হচ্ছে স্বীকৃতি, সেটা হচ্ছে ডিলিট মানে হচ্ছে ডক্টরেট অফ লিটারেচার, ঠিক আছে, কোত্থেকে? কলকাতার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়, ঠিক আছে, কলকাতার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়। আচ্ছা, এখন দেখি তারপরে আর কি ইম্পর্টেন্ট ইনফরমেশন আমরা নিতে পারি। দেখো, জসিমউদ্দিন 1976 সালের 14ই মার্চ ঢাকায় মৃত্যুবরণ করেন। জসিমউদ্দিন 1976 সালের 14ই মার্চ কোথায় মৃত্যুবরণ করেন? ঢাকায় মৃত্যুবরণ করেন। আচ্ছা, তার মানে আমাদের মৃত্যু সালটা হচ্ছে কত? 1976 সালের, আচ্ছা আমার কাছে কপি করা আছে, দেখো 1976 সালের 14 মার্চ কোথায়? ঢাকায়। আচ্ছা, ঢাকাটা এখানে লিখে দিই, ঢাকা, ঠিক আছে, তার মৃত্যুস্থান হচ্ছে ঢাকা। এখন ঘটনা হলো যে এইখানে কিন্তু 1 জানুয়ারি 1903 এই ফরম্যাটে লিখেছি, তাহলে আসো এইখানেও এইভাবে লিখি, 14 মার্চ 1976। ওকে, গট ইট। এক্স্যাক্টলি, তোমরা যখন পড়বা বা নোট করবা, তোমরা এইভাবেই পড়বা বা নোট করবা, যাতে করে তোমাদের জন্য এই যে ইনফরমেশনগুলো মনে রাখা সহজ হয়। কারণ আমরা যখন বই থেকে পড়ি, ঠিক আছে, আমরা যখন বই থেকে ইনফরমেশনগুলো দেখি, তখন আমরা দেখি এভাবে গল্পের মতো আছে, এই যে দেখো, তখন আমরা দেখি যে এই রকম একটা বিশাল প্যারাগ্রাফ। তো এই বিশাল প্যারাগ্রাফ যদি আমি পড়ি, এখান থেকে কোন কোন ইনফরমেশনগুলো ইম্পর্টেন্ট, কোনটা কোনটা আমার মনে রাখতে হবে, সেটা আমি ধরে রাখতে পারি না মাথায়। এই কারণে আমরা যেটা করব, এইভাবে করে আমরা একটু পয়েন্ট আউট করে নেব বা একটু নোট ডাউন করে নেব, যাতে করে আমরা খুব সহজেই আমাদের যা যা ইনফরমেশন ইম্পর্টেন্ট, সব ইনফরমেশন কিন্তু তোমার মনে রাখতে হবে না, সব ইনফরমেশন তোমার মনে রাখা সম্ভব না। এই কারণে তোমার জন্য যেই ইনফরমেশনগুলো ইম্পর্টেন্ট, সেগুলো তুমি এইভাবে আলাদা করে নোট করবা, ঠিক আছে। আচ্ছা, গট ইট, বুঝছো? তারপরে দেখি, এরপরে দেখি আমাদের কবিতাটা আমরা একটু পড়ি। এখন আমরা আজকের যে কবিতাটা, এই কবিতাটা আমরা কিভাবে পড়ব? এই কবিতাটা আমরা হচ্ছে লাইন বাই লাইন পড়বো, ঠিক আছে। আচ্ছা, দেখি প্রথম লাইনে কি বলা আছে। আমার এ ঘর ভাঙিয়াছে জেবা, আমি বাঁধি তার ঘর। বলো তো জেবা মানে কি? দেখি পারো কিনা, জেবা মানে কি বলো? জেবা কি কারোর নাম?
দেখি জেবা মানে কি? আচ্ছা, হ্যাঁ, জেবাব বলতে হচ্ছে তোমরা বলছো যিনি যে, যিনি যে, হ্যাঁ, দুটা মিনিংই কারেক্ট। অর্থাৎ আমার এ ঘর ভাঙিয়াছে যে, বা হচ্ছে আমার ঘর ভেঙেছে যে, এটা হচ্ছে আক্ষরিক অর্থ। এটার যে আপেক্ষিক অর্থটা বা এটার যে ভাবার্থটা সেটা হচ্ছে আমার যে ক্ষতি করেছে, আমার এই ঘর ভাঙিয়াছে যে, বা আমি বাঁধি তার ঘর। আমি বাঁধি তার ঘর মানে হচ্ছে আমি তার উপকার করি। মানে দেখো, কেউ মনে করো তোমার ঘর ভাঙলে তুমি যদি তার ঘর বাঁধো বা তার ঘর তৈরি করে দাও বা হচ্ছে তার ঘর নির্মাণে সাহায্য করো, তার মানে তুমি কিন্তু তার প্রতি কোনো হিংসা বা তার প্রতি কোনো প্রতিহিংসা দেখাচ্ছ না, তার উপর কিন্তু কোনো প্রতিশোধ নিচ্ছ না। এই ব্যাপারটা এখানে বলা হচ্ছে। আমার এই ঘর ভাঙিয়াছে যে, বা আমি বাঁধি তার ঘর, তার মানে হচ্ছে আমার এই ঘরটা ভেঙেছে যে বা আমার ক্ষতি করেছে যে, আমি তার উপকার করি। আমি কি করি? আমি বরং তার উপকার করি। আমার যে অপকার করেছে আমি তার উপকার করি। আচ্ছা, হাসান জুবাইর বলেছে সমাদৃত গ্রন্থ আমি মনে রাখি এভাবে যে, জসিমউদ্দিন ধানক্ষেত দেখতে বালুচর গেলে সজনবাদিয়ার ঘাটের মাঝি রঙিলা নায়ের মাঝির সাথে ভাব জমান। খুবই চমৎকার একটা নেমনিক। এভাবে কিন্তু আমরা হাসান জুবাইর যেভাবে মনে রাখি সেভাবে কিন্তু আমরা মনে রাখতে পারি। আচ্ছা, আমি তখন জিজ্ঞেস করেছিলাম যে জেবা মানে কি? জেবা ফারিয়া উত্তর দিয়েছে আমি জেবা। ঠিক আছে, পরের যে বাক্যটা, পরের যে লাইনটা সেটা দেখি। আপন করিতে কাঁদিয়া বেড়ায় যে মরে করেছে পর। আপন করিতে কাঁদিয়া বেড়ায় যে মরে করেছে পর। আচ্ছা, তোমাদেরকে এই প্রসঙ্গে একটা জিনিস বলে রাখি, যেহেতু অনেক সময় সৃজনশীল প্রশ্ন আসে এবং সৃজনশীল প্রশ্নের জন্য তোমাদেরকে যেহেতু বিভিন্ন বাইরের টপিক সম্পর্কেও জানতে হয়, এই যে আইডিওলজিটা আমার এ ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর, এটা কিন্তু ভারতের মহাত্মা গান্ধীরও আইডিওলজি ছিল। অর্থাৎ তিনি কিন্তু অহিংসা, এই যে আইডিওলজিটা, এই আইডিওলজিটাতে বিশ্বাস করতেন বা এই আদর্শে বিশ্বাস করতেন এবং এই আদর্শটাই তিনি কিন্তু প্রচার করতেন। অর্থাৎ যে ব্যাপারটা তোমাদের জন্য জানা প্রয়োজন সেটা হচ্ছে যে, যদি কখনো এই ধরনের একটা স্টেম বা উদ্দীপক দেয় যে মহাত্মা গান্ধী সম্পর্কে একটা উদ্দীপক দিয়ে যদি বলে যে তোমার তোমার পড়া কোন কবিতার সাথে এই আইডিওলজিটার মিল আছে, তখন কিন্তু তোমাকে লিখতে হবে বা বুঝতে হবে যে এইটা প্রতিদান কবিতাটার সাথে মিল আছে। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখি। আপন করিতে কাঁদিয়া বেড়াই, আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মরে করেছে পর। তার মানে আমার প্রথম লাইনে আমরা পড়লাম যে আমার ঘর ভেঙেছে বা যে আমার ক্ষতি করেছে আমি তার উপকার করার চেষ্টা করি, 1 নম্বর লাইন। 2 নম্বর লাইনে বলা হচ্ছে আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মরে করেছে পর। আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মরে করেছে পর। ঠিক আছে? আচ্ছা, তার মানে হচ্ছে যে আমি শুধু যে আরেকজনের উপকার করছি, যে আমার ক্ষতি করেছে তার উপকার করছি তাই না, আমাকে যে পর মনে করে বা আমাকে যে দুঃসম্পর্কের মনে করে, আমাকে যে ভালো মনে করে না বা যে আমাকে দেখতে পারে না, দুই চোখে দেখতে পারে না, ঠিক আছে, আমি তারও নৈকট্য অর্জনের চেষ্টা করি বা তারও কাছাকাছি যাওয়ার চেষ্টা করি। ঠিক আছে? বা তার সাথে একটা আত্মীয়তা সম্পর্ক তৈরি করার চেষ্টা করি, তাকে আপন মনে করার চেষ্টা করি, কিংবা এমন কাজ করার চেষ্টা করি যাতে করে সে আমাকে আপন মনে করে, যাতে করে সে আমাকে আপন মনে করে। ঠিক আছে? আচ্ছা, তারপরে তারপরের লাইনটা আমি দেখি। যে মোরে করিল পথের বিরাগী, পথে পথে আমি ফিরি তার লাগি। দেখো তো, বই দেখে তোমরা বলো তো এটা কি বিরাগী না, এটা কি বিরাগী না বিবাগী? বই দেখে বলো তো দেখি। দেখি তোমাদের কমেন্ট, অনেকে কমেন্ট করেছো। ঠিক আছে, ওকে, বিরাগী বুঝলাম। এইবার বলো যে বিরাগী শব্দটার মানে কি, এইবার বলো বিরাগী মানে কি। এটা বিরাগী হবে, এটা তো আমি বুঝলাম। যে মোরে করিল পথের বিরাগী, পথে পথে আমি ফিরি তার লাগি। হ্যাঁ, বিরাগী শব্দটার মানে কি এবার বলো তো দেখি। আচ্ছা, জেরিন সবার আগে বলছে উদাসীন, অদিতি আন্ত্রিয়া দিবা, দিবা বলছে ঐত্রিয়া দিবা, সরি, বলছে উদাসীন। তাসনিয়া তাস বলছে উদাসীন উদাসীন উদাসীন। ঠিক আছে, আচ্ছা, ওকে, গট ইট। যে মরি করিল পথের বিরাগী, পথে পথে আমি ফিরি তার লাগি। পথের বিরাগী বলতে কি বোঝানো হচ্ছে এইটা একটু তোমাদেরকে বোঝাই। ঠিক আছে?
পথের বিরাগী মানে আমরা কিন্তু অনেক সময় দেখি এরকম মানুষ যারা হচ্ছে উদাসীন, যারা হচ্ছে প্রায় উদাসীন। উদাসীন মানে কিরকম? তার মানে হচ্ছে তাদের কোনো কিছুতে কিছু যায় আসে না, এরকম একটা ব্যাপার, ঠিক আছে? তার মানে হচ্ছে তাদের লাইফে কোনো ফোকাসড গোল নাই, তাদের লাইফে কোনো ফোকাসড গোল নাই। ব্যাপারটা কীরকম? ব্যাপারটা হচ্ছে যে সে কী করবে সে জানে না, সে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, কেউ খেতে দিলে খাচ্ছে, কেউ খেতে না দিলে হয়তো বা খেতে পাচ্ছে না, তার পরনের কাপড়ের ঠিক নাই, ঠিক আছে? সে মনে করো তার জীবনে সে কি করবে সেটাই সে জানে না, এরকম একটা ব্যাপার। এরকম কিন্তু আমরা দেখি। এটাকে, এই ধরনের লোকজনকে আমরা অনেক সময় ভবঘুরে বলি, আবার অনেক সময় যাযাবর বলা হয়, যার মানে যাদের কোনো ডেস্টিনেশন ঠিক থাকে না, যাদের কোনো বাসাবাড়ি ঠিক থাকে না, ঠিক আছে? এদেরকে আমরা বলতে পারি পথের বিরাগী। এদেরকে আমরা কি বলতে পারি? এদেরকে আমরা বলতে পারি পথের বিরাগী, ঠিক আছে? আচ্ছা, তারপরে তো এই যে যে মনে করিল পথের বিরাগী, বা হচ্ছে যে আমাকে উদাসীন বানালো, মানে হচ্ছে যে আমাকে এমন কাজ করেছে যার কারণে আমি আমার লাইফের যে গোল, লাইফের যে এইম, লাইফের যে ডেস্টিনেশন, সেগুলোই ভুলে বাদ দিয়ে গেছি, ঠিক আছে? যে মনে করিল পথের এইরকম বিরাগী। আচ্ছা, বিরাগীর আরেকটা ব্যাপার হচ্ছে যার কোনো রুট ঠিক থাকে না। তার মানে হচ্ছে যার, মানে মনে করো তুমি যেখানে থাকছো, মানে তোমার তো একটা মনে করো বর্তমান ঠিকানা বা তোমার একটা স্থায়ী ঠিকানা আছে, তাই না? পথের বিরাগী হওয়ার মানে হচ্ছে তোমার কোনো বর্তমান বা তোমার কোনো স্থায়ী ঠিকানা নাই, তুমি পথে পথে ঘুরে বেড়াচ্ছ, ঠিক আছে? আচ্ছা, তো কবি বলছেন যে মনে করিল পথের বিরাগী, পথে পথে আমি ফিরিতার লাগি। তার মানে হচ্ছে যে আমাকে পথের বিরাগী, পথের উদাসীন বানিয়েছে, আমি পথে পথে তার জন্যই ফিরে বেড়াই, বা পথে পথে তার জন্যই ঘুরে বেড়াই, ঠিক আছে? বা তাকে কিছু একটা দিব বলেই, তার কোনো একটা উপকার করব বলেই, বা তার কাজে আসবো বলেই আমি পথে পথে ঘুরে বেড়াই। আচ্ছা, হ্যাঁ, সবচেয়ে চমৎকার যেই শব্দটা নুরুল বলেছে, ইয়ামিন ইবনে নুরুল, সেটা হচ্ছে ছিন্নমূল। এক্স্যাক্টলি, এটা কিন্তু চমৎকার একটা শব্দ, ছিন্নমূল, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখি, দীঘল রজনী তার তরে জাগি, ঘুম যে হরেছে মোর। চমৎকার একটা বাক্য, দীঘল রজনী তার তরে জাগি, ঘুম যে হরেছে মোর, ঠিক আছে? এখন তোমরা এই যে তোমরা যারা ক্লাসটা করছো, তোমরা আমাকে আলাদা আলাদা, তোমরা এক একজন আমাকে এক একটা শব্দের অর্থ জানাও, ঠিক আছে? কেউ বলো যে দীঘল শব্দের মানে কি, কেউ বলো রজনী শব্দের মানে কি, কেউ বলো হচ্ছে যে তরে মানে কি, তারপর হচ্ছে হরেছে মানে কি। দীঘল, রজনী, তরে, হরেছে, এই চারটা শব্দের অর্থ তোমরা আলাদা আলাদা করে বলো, মানে তোমরা এক একজন এক একটা শব্দের অর্থ বলো, আমি দেখি। আচ্ছা, মুনিরা ইসলাম মুনা বলছে যে দীর্ঘ রাত, মিষ্টিও বলছে যে রজনী মানে হচ্ছে রাত, দিবা বলছে দীঘল মানে দীর্ঘ, জেরিন বলছে দীঘল মানে দীর্ঘ, রুদ্র বলছে দীঘল মানে দীর্ঘ, রজনী মানে হাফসা বলছে রজনী মানে রাত, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, দীঘল আর রজনী তোমরা বলে ফেলেছো। এবার দেখি তরে আর হরেছে পারো কিনা, তরে আর হরেছে পারো কিনা দেখি। আচ্ছা, ইয়ামিন ইবনে নুরুল বলছে নির্ঘুম রাত কাটানোর কথা বলা হয়েছে। তরে মানে তার, রেজাউল খান বলছে। তাহসিনুল বলছে যে মানে হচ্ছে যে, খুবই চমৎকার। তাসনিয়া বলছে তরে মানে হচ্ছে জন্য। হরেছে মানে কি, বুঝছি, সব বুঝলাম। এবার হরেছে মানে কি বলো। সৃষ্টি বলছে হরেছে মানে হরণ করেছে, এক্স্যাক্টলি। তার মানে তোমরা কিন্তু এই, তোমরা নিজেরা বন্ধুরা মিলেই কিন্তু এই বাক্যটা সলভ করে ফেলেছো। আমি এটার আক্ষরিক অর্থ তো তোমরাই বলে ফেলেছো যে কোন শব্দটার মানে কি, সেই শব্দটার মানে দিয়ে কিন্তু আমরা আক্ষরিক অর্থটা বের করতে পেরেছি। দীঘল রজনী বা দীর্ঘ রাত তার তরে, তার তরে মানে হচ্ছে তার জন্য জাগি। তরে মানে কি, তার তরে মানে হচ্ছে জন্য, তার তরে জাগি, ঘুম যে হরেছে মোর, বা ঘুম যে হরণ করেছে মোর। তার মানে কি দেখো, তার মানে কবি বলছেন, কবি তার প্রতি যারা খারাপ আচরণ করে তাদেরকে প্রতিদান হিসেবে বা তার প্রত্যুত্তর হিসেবে কবি কিন্তু ভালো আচরণ ফিরিয়ে দেন, এমনটাই কবি বলছেন তার এই প্রতিদান কবিতায়। দীঘল রজনী তার তরে জাগি, মানে দীর্ঘ রাতগুলো তার জন্য জাগি যে আমার ঘুম হরণ করেছে। তার মানে এই ব্যাপারটা কিন্তু এমন না যে ও আমার ঘুম হরণ করেছে দেখে আমি জেগে আছি, ব্যাপারটা কিন্তু এরকম কনসিকুয়েন্সিয়াল না, বা এটা কিন্তু এটার ফলাফল না। তার মানে মনে করো আগে কেউ হচ্ছে কবির দীর্ঘ রজনীর ঘুম হরণ করেছে,
ঠিক আছে, কোনো একটা কাজ, কথা, আচরণ দিয়ে কবির হয়তোবা ঘুম সে হরণ করেছে। মনে করো একটা দীর্ঘ রাত কবি হয়তোবা ঘুমাতে পারে নাই, দুঃখে অথবা হচ্ছে ভয়ে বা হচ্ছে ক্ষোভে, যে কোনো কারণেই হতে পারে। আচ্ছা, পরে কবিতার প্রতিদান হিসেবে কবি নিজেই পরবর্তীতে তার যে ঘুম, সেই ঘুমকে স্যাক্রিফাইস করেছেন, হয়তোবা এটা চিন্তা করতে গিয়ে যে কি করলে এই ব্যক্তি আসলে খুশি থাকবে বা আনন্দ পাবে, সুখী হবে, অথবা কি করলে কবির প্রতি এই ব্যক্তির, যার কথা কবি বলছেন, যে বিদ্বেষ, ক্ষোভ, যে দুঃখ আছে সেটা লাঘব হবে। এইসব চিন্তা করতে করতেই কবির অন্য রাতের ঘুমও হরণ হয়েছে, বা অন্য রাতের ঘুমও কবির মিস গেছে, কবিকে স্যাক্রিফাইস করতে হয়েছে, আত্মত্যাগ করতে হয়েছে। তারপরে দেখি, আমার এ ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর। তার মানে আবারও একই কথাই, সেটা হচ্ছে আমার যে অপকার করেছে আমি তার উপকার করি, আমার যে অপকার করেছে আমি তার উপকার করি। তারপর, আমার এ কুল ভাঙিয়াছে যে বা আমি তার কুল বাঁধি। এইখানে কুল বলতে কি বোঝানো হচ্ছে বলো তো? এইখানে কুল মানে কি বলো তো দেখি? আমার একুল ভাঙিয়াছে যে বা আমার একুল ভাঙিয়াছে যে বা আমি তার কুল বাঁধি। আচ্ছা, ইয়ামিন ইবনে নুরুল বলছে ঘর, জেরিন বলছে বংশ, সৃষ্টি বলছে ঘর, বংশ, আশ্রয়, ঘাট, অনেকগুলোই তোমরা বলছো। ঠিক আছে, আমি একটু তোমাদেরকে বলি, সেটা হচ্ছে এই কুল শব্দটার মানে, যখন এই কুল, ক দীর্ঘকাল ল, কুল দিয়ে বংশ, জ্ঞাতিগোষ্ঠী, আত্মীয়তা এটাও বোঝায়। আবার কুল দিয়ে কিন্তু নদীর কুল, তারপরে হচ্ছে যে ঘাটটা সেটাও বোঝায়। ঠিক আছে, নদীর কুল বলতে মূলত নদীর যে ঘাট সেটাও বোঝায়। এখন আমার এই কুল ভাঙিয়াছে যে বাবা, এখন ঘটনা হচ্ছে এখানে কেন এটা আমার বংশ হবে না? কারণ বংশ কি ভাঙা যায়? আমার এই বংশ কিভাবে ভাঙবে আরেকজন? বংশের বংশকে কলঙ্কিত করা যেতে পারে বিভিন্নভাবে, ঠিক আছে, আমরা অনেক অন্য গল্প কবিতা পড়েছি, কিন্তু আরেকজন এসে আমার কুল তো ভাঙতে পারবে না, তাই তো? তো আমার এই কুল ভাঙিয়াছে যে বাবা, আমার এই, একইভাবে আমি যদি আপেক্ষিক অর্থটা বুঝি বা ভাবার্থ অর্থটা বুঝি, সেটা হচ্ছে আমার অপকার করেছে যে আমি তার উপকার করি। আর আক্ষরিক অর্থ যদি বলি, আমার ঘাট যে ভেঙে দিয়ে গেছে আমি তার ঘাট বাঁধার চেষ্টা করি বা তৈরি করে দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, আচ্ছা, তারপরে, যে গেছে বুকেতে আঘাত হানিয়া তার লাগিয়ে আমি কাঁদি। দেখো, এইখানে একটা জিনিস তোমাদের বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ব্যাপারটা কিন্তু এমন না যে একজন মানুষ কবির বুকে দুঃখ দিয়ে গেছে বা কবিকে আঘাত করে গেছে দেখে মানে তিনি সে আঘাতে আঘাতপ্রাপ্ত হয়ে কাঁদছেন, বা তিনি সে আঘাতে আঘাতপ্রাপ্ত হয়ে দুঃখিত হয়ে তার রাতের ঘুম চলে গেছে, তিনি পথে পথে কেঁদে ঘুরে বেড়াচ্ছেন, এমনটা কিন্তু কবি মিন করেন নাই। কবি বলতে চেয়েছেন একজন আমাকে আঘাত করেছে, আমি তার জন্য কাঁদি, আমি আমার দুঃখে কাঁদি এমন না। বুঝতে পেরেছ? একজন আমাকে আঘাত করেছে, আমি আঘাতপ্রাপ্ত হয়েছি, আমি এই দুঃখটাকে কাউন্টই করি না, এই দুঃখটাকে আমি কনসিডারই করি না। এই দুঃখটার কথা কবি কোথাও বলেনই নেই এই কবিতায়। কবি বলেছেন আমি বরঞ্চ তার দুঃখে কাঁদি, যে আমাকে দুঃখ দিয়েছে, আমি তার দুঃখে কাঁদি, যে সে নিজে কতটা দুঃখিত হলে সে আমাকে দুঃখ দিতে পারে, এমনটা কবি মনে করছেন। অর্থাৎ কবি মনে করছেন যে আরেকজন মানুষ সে নিশ্চয়ই আমার প্রতি ক্ষুব্ধ, বা সে নিশ্চয়ই আমার প্রতি দুঃখিত, যে কারণে সে তার কাজ, কথা অথবা আচরণের মাধ্যমে আমাকে দুঃখ দিয়েছে। তার মানে নিশ্চয়ই আমি কিছু একটা করেছি বা আমার কোনো একটা কাজ তাকে অসন্তুষ্ট করেছে। এই ব্যাপারটা নিয়ে কবি হন্যে হয়ে থাকেন, অর্থাৎ এই ব্যাপারটা নিয়ে কবি অস্থির হয়ে থাকেন। কবি মনে করেন যে আমার
আমি যে আঘাতপ্রাপ্ত হয়েছি এটা যতটা না গুরুত্বপূর্ণ, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমার কারণে আরেকজন আঘাত পেয়েছে সেটা। এই কারণে সে হয়তো বা দুঃখিত হয়ে, সে অথবা ক্ষুব্ধ হয়ে আমাকে দুঃখ দেওয়ার চেষ্টা করছে বা আমাকে কিছু একটা কড়া কটু কথা বলেছে। এই কারণে কবির কনসার্ন হচ্ছে সেই ব্যক্তি যিনি তার উপর ক্ষুব্ধ বা রাগান্বিত, তার যেই ক্ষোভ বা তার যে রাগটা সেটা প্রশমন করা। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখি। যে মরে দিয়েছে বিষে ভরা বান। এইবার তোমরা আমাকে বলো যে বান শব্দটার মানে কি? তোমরা আমাকে বলো বান শব্দটার মানে কি? তীর। আচ্ছা, নীলা বলছে কথা, অর্ণা বলছে ভাষা, সৃষ্টি বলছে তীর, আফরিন বলছে তীর, জেরিন বলছে তীর, জেবা ফারিয়া কথা বলছে কটু কথা। হ্যাঁ, ঠিক আছে, দেখি। যে মনে দিয়েছে বিষে ভরা বান, অনেকগুলো অর্থ হতে পারে, একটা একটা করে বলি। একটা হতে পারে তীর, ঠিক আছে। ভাবার্থটা হচ্ছে কটু কথা। বান মানে হচ্ছে এমন কথা বলেছে যেটা বানের মতো কাজ করেছে। বানের এক্স্যাক্ট মিনিং হচ্ছে অভিশাপ। মানে বলে না যে তুই জীবনে কিছু করতে পারবি না, ঠিক আছে, তুই আমাকে দুঃখ দিলি, তুই জীবনে কোনোদিন নিজে সুখী হতে পারবি না, ঠিক আছে। এই ধরনের যে অভিশাপগুলো, ঠিক আছে, এই অভিশাপগুলোকে বলা হচ্ছে বান। ইংরেজি হচ্ছে কার্স, বুঝছো। আগের দিনে একটা সময় ছিল যখন হচ্ছে 1500, 1600, 1700 শতাব্দীর দিকে ইউরোপে অনেক মানুষকে এরকম পুড়িয়ে হত্যা করা হতো ডাকিনী বিদ্যার অভিযোগে বা হচ্ছে উইচ ক্রাফটিং এর অভিযোগে। তার মানে মনে করো যে একজন নারী, মনে করো কাউকে কিছু একটা বলেছে, ঠিক আছে, মনে করো বলেছে যে তুই জীবনে কিছু করতে পারবে না, ঠিক আছে। এখন সে যদি জীবনে কিছু করতে না পারে, তখন মনে করা হয়েছে এইটা তার অভিশাপে হয়েছে এবং এইটা ওই নারীর নিশ্চয়ই ডাইনি, ওই নারীর নিশ্চয়ই এই পাওয়ার আছে, এই ডার্ক ম্যাজিক বা এই ব্ল্যাক ম্যাজিক সে করতে পারে। এই কারণে সে বলেছে দেখে সে আর এই অভিশাপ কাটিয়ে উঠতে পারে নাই। এরকম মনে করে অনেককে কিন্তু পুড়িয়ে মারা হতো নৃশংসভাবে। এই 1500, 1600, 1700 শতাব্দীতে ইউরোপের মতো জায়গায় কিন্তু এই কাজগুলো করা হতো, ঠিক আছে। এখন ঘটনা হচ্ছে এই ক্ষেত্রে যে মরে দিয়েছে বিষে ভরা বান বলতে বলা হচ্ছে যে আমাকে কটু বাক্যে পরিপূর্ণ অভিশাপ আমার প্রতি বর্ষণ করেছে, অভিশাপ দিয়েছে যে আমাকে। কাঁটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম ভর। কাঁটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম ভর, তার মানে হচ্ছে আমাকে মনে করো সে ফুল দেয় নাই, আমাকে কি দিয়েছে? আমাকে সে দিয়েছে ফুলের কাঁটা, আমাকে দিয়েছে সে ফুলের কাঁটা, বুঝছো। গোলাপ ফুল কখন হাতে নিয়ে দেখেছো? কেউ দিয়েছে কখনো গোলাপ ফুল? কেউ না দিলে নিজেরাই কিনে দেখো। গোলাপ ফুলে দেখবা ফুলটা যত সুন্দর, দুঃখজনক ব্যাপার হচ্ছে গোলাপ ফুলের চারপাশে, গোলাপ ফুলের যে ছোট ডালটা, এই ডালের চারপাশে কাঁটা থাকে, ঠিক আছে। তার মানে বলা হচ্ছে যে যে আমাকে কাঁটা দান করেছে, আমি তার প্রতিদানে, আমি তার রিটার্নে তাকে কি দেই? তাকে হচ্ছে ফুল দেই, ঠিক আছে, তাকে হচ্ছে আমরা ফুল দেই। আচ্ছা, মন্দিরা ব্যানার্জি বলছে নমস্কার ভাইয়া, কেমন আছেন? অনেক ভালো আছি মন্দিরা। আচ্ছা, তারপরে দেখি। আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মরে করেছে পর। অর্থাৎ এই বাক্যটা কিন্তু আগেও আমরা একটা ব্যাখ্যা দেখেছি, সেটা হচ্ছে আমি তাকে আপন করার জন্য কেঁদে বেড়াই যে আমাকে পর করে দিয়েছে, যে আমাকে পর করে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে মোর বুকে যে বা কবর বেঁধেছে আমি তার বুক ভরি। এই বাক্যটার মানে কি? আমার বুকে যে কবর বেঁধেছে, তার মানে কি এটা যে আমার বুকে কেউ মাটি চাপ, মানে আমাকে আমাকে আমার বুকে কেউ মাটি চাপা দিয়ে রেখেছে একটা কবর বানানোর জন্য? ব্যাপারটা কি এরকম? এমনটা কিন্তু না। মোর বুকে যে বা কবর বেঁধেছে আমি তার বুক ভরি, তার মানে হচ্ছে আমার এই বুককে যে খালি করেছে, ঠিক আছে, আমার এই বুককে জীবিত থাকতে যে মৃত বানিয়ে ফেলার চেষ্টা করেছে,
মানে আমাকে আমার অবস্থা যে জীবন মৃত করে ফেলেছে, আমি তার বুক ভরি। তার মানে একদম সহজ কথায় যদি বলি, আমাকে যে দুঃখ দিয়েছে, আমাকে যে আঘাত দিয়েছে, আমি তাকে সুখ দেওয়ার চেষ্টা করি, আমি তাকে আনন্দে রাখার চেষ্টা করি, আমি তাকে ভালো রাখার চেষ্টা করি। অর্থাৎ যে আমার খারাপ করার চেষ্টা করেছে, আমি প্রতিদানে তার ভালো করার চেষ্টা করি। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখি। রঙিন ফুলের সোহাগ জড়ানো, ফুল মালঞ্চ ধরি। তো তোমাদের কাজটা তো তোমরা জানোই, দেখি তোমরা মালঞ্চ শব্দটার মানে কি বলো। একটা একটা সেনাবাহিনীর একটা অডিটোরিয়াম আছে, একটা হল আছে, ওইটার নাম হচ্ছে সেনা মালঞ্চ। একটা সেনাকুঞ্জ, একটা সেনা মালঞ্চ, ঠিক আছে? এখন তোমরা আমাকে বলো মালঞ্চ শব্দটার মানে কি। আবার যেই হলের নাম বললাম ওখানে আবার ওয়েডিং ক্র্যাশ করতে যাও না, ধরা পড়লে একদম প্লেট বাসন কোসন সব কিছু পরিষ্কার করাবে খাওয়ার পরে। হ্যাঁ, মালঞ্চ শব্দের মানে কি দেখি। ঐশী বলছে আমার বাসায় অনেক গোলাপ আছে কিন্তু দেওয়ার মানুষ খুঁজে পাচ্ছি না। আচ্ছা, আর বাকি এতক্ষণ যারা বলছো যে ফুলের সাপ্লাই পাচ্ছ না, তারা ঐশীর সাথে যোগাযোগ করতে পারো। ফুলের বাগান, আচ্ছা। মাসকুরা রুজাও বলছে ওর বাসায় অনেক গোলাপ ফুল আছে, নিয়ে যেতে। ঠিক আছে, আমরা একদিন যাবো ঘুরতে। ফুলের বাগান, আচ্ছা ঠিক আছে, ফুলের বাগান। তার মানে হচ্ছে রঙিন ফুলের সোহাগ জড়ানো, ফুল মালঞ্চ ধরি। আচ্ছা, এইখানে একটা লাইন বাদ গেছে, তোমরা একটু লাইনটা বলো তো দেখি। এখানে একটা লাইন বাদ গেছে, বলো তো লাইনটা কি হবে। তোমরা বললে আমি লিখে ফেলবো। আমি দাঁড়াও, তোমরা যেহেতু বলছো না, আমি একটু বই থেকে দেখি যে এখানে যে লাইনটা বাদ গেছে সেটা এক্স্যাক্টলি কি। আর তোমরাও কমেন্টে লিখে জানাতে পারো, আমি ইন দ্য মিন টাইম আমিও দেখি। আচ্ছা, আমি দেই তারে বুক ভরা গান। ওকে, ঠিক আছে, তোমরা যেহেতু লিখে ফেলেছো আমি লিখে ফেলি। আমি দেই তারে বুক ভরা গান। ঠিক আছে, বলো তো দেখি এবার ঠিক আছে কিনা। মিষ্টি বলছে আমি এতদিন ভাবতাম কবিতার প্রাক্তনকে লিখেছে এই কবিতা, হতেও পারে, হু নোজ। তারপর দেখি। আচ্ছা, আমি একটু তোমাদেরকে আমি এই ক্লাসের পরে লাইনটা কোথায় হবে এটা ফিক্স করে দিচ্ছি। আচ্ছা, ভাইয়া এই স্লাইডের সবার উপরে লাইন এটা হবে। ওকে, আমি দিই তারে। আল্লাহ, তোমরা এতক্ষণ এটা বলছো, আমি তো আরো ভাবলাম যে এর মধ্যে দিয়ে মিস গেছে মনে হয়। হ্যাঁ, এইবার ঠিক আছে। এইবার মনে হয় ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখি, আমরা আবার পড়ায় ফেরত আসি।
রঙিন ফুলের সোহাগ জড়ানো ফুল মালঞ্চ ধরি, তার মানে হচ্ছে আবারও ওকে, সিরিয়ালটা ঠিক করে দেই, দাঁড়াও। যে মোরে দিয়েছে বিষে ভরা বান, আমি দেই তারে বুক ভরা গান। হ্যাঁ, এইবার সিমস অল রাইট। আসো আবার আমরা পড়ায় ফেরত আসি। রঙিন ফুলের সোহাগ জড়ানো ফুল মালঞ্চ ধরি, রঙিন ফুলের সোহাগ জড়ানো ফুল মালঞ্চ ধরি, তার মানে আবারও একই কথাই, ভাবার্থ হচ্ছে যে আমার ক্ষতি করেছে, যে আমার অপকার করেছে, আমি তার উপকার করার চেষ্টা করি। তোমাদের কোন বন্ধু যেন বলল যে এটা কবি অন্য কারোর ব্যাপারে লিখেছেন, এটা হতেই পারে না, কবি এটা নিশ্চয়ই তার প্রাক্তনকে নিয়ে লিখেছেন। আমি ঠিক শিওর না কবি আসলে তার প্রাক্তনকে নিয়ে লিখেছেন কিনা, কিন্তু কবি এখানে সরাসরিভাবে বলেন নাই যে এটা তার প্রাক্তনকে নিয়ে লিখেছেন কিনা, ঠিক আছে। আচ্ছা, যেটা দিয়ে তুমি মনে রাখতে পারো সেটাই তুমি মনে রাখো, কোনো সমস্যা নাই, কিন্তু বইতে যেহেতু লেখা নাই যে এটা পল্লী কবি জসীমউদ্দিন তার প্রাক্তনকে নিয়ে লিখেছেন, এটা পরীক্ষা লিখলে নিশ্চিত 0 পাবা, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখি, এরপরে হচ্ছে যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী, ঠিক আছে। না, এবার আমারও একটু সন্দেহ হচ্ছে একটু একটু যে এটা মনে হয় কবি তার প্রাক্তনকে নিয়ে লিখেছেন, বলা তো যায় না, ঠিক আছে। কিন্তু যাই হোক, আবারও বলছি, জোকস অ্যাপার্ট, বইতে এই ধরনের কোনো কথা মেনশন করা নাই। তোমরা পরীক্ষায় যদি লেখো, ওই যে আগে যখন আমরা ছোটবেলায় WWE বা WWF দেখতাম, মারামারি রেসলিং, তখন লেখা থাকতো না যে ডোন্ট ট্রাই দিস অ্যাট হোম। তোমাদের জন্য এটা আমি বলে রাখছি যে এই কবিতাটা কবিতার প্রাক্তনের উদ্দেশ্যে লিখেছেন, এটা ডোন্ট ট্রাই দিস অ্যাট এক্সাম, একদম আন্ডা বাবা, ঠিক আছে, পরীক্ষায়। যাই হোক, আমরা আবার পড়ায় ফেরত আসি। যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী, যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী, নিঠুরিয়া মানে কি বলো তো দেখি। নিঠুরিয়া মানে হচ্ছে, আমি তো জানি, দেখি তোমার পারো কিনা। নিঠুরিয়া মানে কি? ওকে, নিঠুরিয়া মানে হচ্ছে শক্ত কথা বলেছে সায়েম। ঐশ্বরিয়া মল্লিক বলছে নিষ্ঠুর পাঠান, সরি পাঠান না, পাষাণ। নিষ্ঠুর রুজা বলছে এক্স্যাক্টলি। নিঠুরিয়া মানে হচ্ছে, নিঠুরিয়া মানে হচ্ছে নিষ্ঠুর, যে মুখে সে কহে নিঠুরিয়া বানে। ওই যে তোমরা ফজলুল হক বাবুর ওই গানটা শুনেছো, নিঠুয়া নিথুয়া পাথারে নামে আছে বন্ধুরে, ওইটা কিন্তু আসলে নিথুয়াটা কিন্তু এইখান থেকে এসেছে, ঠিক আছে। আচ্ছা, যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী, তার মানে হচ্ছে যেই মুখ দিয়ে সে কঠোর নিষ্ঠুর পাষাণ কথা বলে, বাণী বলতে এখানে কথা বোঝানো হচ্ছে, যে মুখ দিয়ে সে নিঠুরিয়া বাণী বর্ষণ করে, তার মানে হচ্ছে নিষ্ঠুর কঠিন কঠিন কথা বলে, আমি লয়ে করে তারই মুখখানি, কত ঠাই হতে কত কি যে আনি সাজাই নিরন্তর। তার মানে হচ্ছে আমি, এই যে এখন শুরু করে দিয়েছে যে ধরো বন্ধু আমার কেউ নাই, সিফাত জিজ্ঞেস করেছে পাঠান কি। পাঠান একটা বংশের নাম বা একটা জাতির নাম, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। কত ঠাঁই হতে কত কি যে আনি, কত ঠাঁই হতে কত কি যে আনি সাজাই নিরন্তর, বা কত জায়গা থেকে কত কিছু এনে সাজাই নিরন্তর। নিরন্তর মানে হচ্ছে অবিরত বা কন্টিনিউয়াসলি, বা হচ্ছে অবিরাম, বিরতিহীনভাবে, বিরামহীনভাবে আমি কত কিছু দিয়ে তাকে সাজিয়ে তুলি। তারপরে আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মরে করেছে পর, তার মানে হচ্ছে যে আমাকে পর করেছে আমি তাকে আপন করার জন্য কেঁদে বেড়াই। যে আমাকে পর করেছে আমি তাকে আপন করার জন্য কেঁদে বেড়াই, ঠিক আছে। আচ্ছা, তারপরে এরপরে আমরা কবি পরিচিতিটা পড়বো, তবে তার আগে একটা কুইক রিক্যাপ দিয়ে নেই তোমাদের জন্য, যেহেতু আজকের ক্লাসটা বেশ ছোট হচ্ছে সাইজে, কলেবরে, ডিউরেশনে। আমি আজকের ক্লাসটা তোমাদের কবিতাটার একটা রিক্যাপ করে নেই, ঠিক আছে। কবিতাটা যদি আমি বলি ইন শর্ট, আমরা এতক্ষণ পড়লাম পল্লী কবি জসীমউদ্দিনের লেখা প্রতিদান কবিতাটা, ঠিক আছে।
প্রতিদান কবিতায় কবি প্রতিদানের কথা বলেছেন বা রিটার্নের কথা বলেছেন। রিটার্ন মানে কি? সাধারণত আমরা দেখি যে মনে করো তুমি যদি তোমার বন্ধুকে একটা গিফট দাও, ইন রিটার্ন সেও হয়তোবা তোমাকে কোনো একটা গিফট দেয়। হয়তোবা একদিন তুমি তোমার বন্ধুর জন্য বাড়তি টিফিন নিয়ে গেছো, আরেকদিন হয়তোবা তোমার জন্য সে বাড়তি টিফিন নিয়ে এসেছে। কিন্তু ঘটনা হচ্ছে আমরা সচরাচর কিন্তু এমন করি না যে মনে করো যে আমার একজন ক্লাসমেট সে মনে করো আমার বই ছিঁড়ে ফেলেছে, ঠিক আছে, শত্রুতা করে মনে করো সে আমার বই ছিঁড়ে ফেলেছে, অথবা শত্রুতা করে সে আমার পানির যে ফ্লাক্সটা, ঠিক আছে, সেটা মনে করো ডেস্কের উপর থেকে ফেলে মাটিতে ফেলে দিয়েছে, ঠিক আছে, মনে করো ফেটে ভেঙেও গেছে। দুঃখ পেয়েছি আমি তার কাজকর্মে আচরণে। আমাদের ক্ষেত্রে দেখা যায় না যে আমরা ইন রিটার্ন তার জন্য ভালো কিছু করি। আমাদের ক্ষেত্রে দেখা যায় সচরাচর যে যে আমাদের সাথে ভালো করে আমরা তার জন্য ভালো করি, যে আমাদেরকে গিফট দেয় আমরা তার জন্য গিফট দেই। যে মনে করো আমরা ক্লাসে হেঁটে যাচ্ছি, বেঞ্চের ফাঁক দিয়ে মনে করো ল্যাং দিয়ে ফেলে দিয়েছে, মনে করো তুমি এভাবে হেঁটে যাচ্ছ, ঠিক আছে, আর একজন মনে করো বেঞ্চে বসেছিল, তুমি যাওয়ার সময় এভাবে পা দিয়ে ল্যাং মেরে তোমাকে মনে করো ফেলে দিয়েছে, ক্লাসে সবাই মনে করো তোমাকে নিয়ে হাসাহাসি করেছে, একটা মানে তুমি একটা হাসির পাত্র হয়েছে, এরকম একটা সিচুয়েশন। দেখা যায় যে আমরা তার জন্য ভালো কিছু অনুভব করি না, কিংবা আমরা তার ভালো করার চেষ্টা করি না, ঠিক আছে। এটাই হচ্ছে একদম কমন হিউম্যান ইনস্টিংক্ট। যে আমাদের সাথে ভালো আমরা তার সাথে ভালো, যে আমাদের সাথে খারাপ আমরা তার সাথে খারাপ, এমনটা আমরা করি, ঠিক আছে। আচ্ছা, ঘটনা হচ্ছে পল্লীকবি জসিমউদ্দিন তার প্রতিদান কবিতায় একটা ডিফারেন্ট সিনারিওর কথা বলেছেন। তিনি বলেছেন যে আমার সাথে ভালো করে তার ব্যাপারে তিনি কোনো কথা বলেন নাই। তিনি বলেছেন যে আমার সাথে খারাপ কাজও করে, যে আমার অপকার করে, যে আমার ক্ষতি করে, কিংবা যে আমার ক্ষতি চায়, আমি তার ক্ষতি চাই না, আমি চাই সেও আনন্দ পাক, সুখে থাকুক, ভালো থাকুক। আমি বরঞ্চ আমার যে কৃতকর্ম সেটা নিয়ে বেশি টেনশনে থাকি, বা আমার যে কৃতকর্ম সেটা নিয়ে আমার ঘুম হারাম হয়ে যায়। আমি চিন্তা করি আমি এমন কি করেছি যার কারণে একজন মানুষ আমার প্রতি এতটা বিরাগ ভাজন, যার কারণে কেউ আমার প্রতি রাগ করে আছে, যার কারণে কেউ আমার প্রতি ক্ষুব্ধ, ঠিক আছে। আচ্ছা, দেখি নুরুল বলছে আমিও তার বই ছিঁড়ে দেব। আচ্ছা ঠিক আছে। সিফাত জিজ্ঞেস করেছে আজকে কি অ্যাডমিশনের প্রশ্ন সমাধান করাবো কিনা। না, আজকে অ্যাডমিশনের প্রশ্ন সমাধান করাবো না, কারণ এই কবিতাটা অ্যাডমিশনের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ না, ঠিক আছে। তারপরে তো আমরা বুঝলাম যে কবি এখানে মূলত কোন ব্যাপারটাতে এমফেসাইজ করেছেন। কবি বলেছেন একটা ভালো আচরণের কথা, যে আমার সাথে খারাপ আচরণ করছে তার সাথেও ভালো আচরণের কথা। তো দেখি পাঠ পরিচিতিটা পড়ি, এখানে পাঠ পরিচিতিটা পড়ি। আচ্ছা, বলছে ঐশী বলছে ভাইয়া বর্তমানে কেউ আঘাত দিলে তার চেয়ে দ্বিগুণ প্রতিশোধ নেওয়া হয়, ওকে, উচিত না। চমক সরকার বলছে খুব রোমান্টিক কবিতা লিখেছে। হ্যাঁ, 100 একটা রোমান্টিক কবিতা। সিফাত মনে হয় আগের প্রশ্নের উত্তর শুনে হতাশ হয়ে গেছে, বলছে ও মানে সিফাতের ব্যাপার হচ্ছে যে আচ্ছা অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট না, তো এটা আগে জানলে তো আগেই বলতাম। আচ্ছা দাঁড়াও, SD রাহুল বলছে ভাইয়া খুব জোর দিয়ে বলছি এক্সাম নেন প্লিজ। আমি এসডি রাহুলের যেই কমেন্টটা, এটার মধ্যে আমাদের এই ক্লাসের কন্ট্রিবিউটর সাদিককে মেনশন করে দিচ্ছি, যাতে সাদিক বুঝতে পারে যে পরীক্ষা নেওয়াটা খুবই আশু প্রয়োজন, ঠিক আছে। ওকে, আচ্ছা দেখি এখন আমরা একটু পাঠ পরিচিতি পড়বো। পাঠ পরিচিতি হচ্ছে আজকের ক্লাসের পড়ার জন্য শেষ টপিক। প্রথম যেই জিনিসটা আমাদের মনে রাখতে হয় সব কবিতার ক্ষেত্রে, সব গল্পের ক্ষেত্রে, সেটা হচ্ছে উৎস গ্রন্থ কোনটা বা কোথা থেকে সংগ্রহ করা হয়েছে, কারণ এইখান থেকেই বেশিরভাগ সময় অবজেক্টিভ আসে। প্রতিদান কবিতাটা কবি জসিমউদ্দিনের বালুচর কাব্যগ্রন্থ থেকে সংকলিত করা হয়েছে। কোত্থেকে? বালুচর। দেখি একটু কমেন্টে লিখে জানাও তো। তোমরা যদি কমেন্টে লিখে জানাও তোমাদের জন্য কিন্তু তোমাদের ব্রেইনে এটা কিন্তু গেঁথে যাবে এবং তোমরা পরবর্তীতে এটা মনে রাখতে পারবা। প্রতিদান কবিতাটা কবি জসিমউদ্দিনের কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত মনে করো, পরীক্ষায় প্রশ্ন এসেছে, লিখো দেখি। আচ্ছা, বালুচর লিখছো অনেকেই। ঐশী বলছে অনেকেই কষ্ট দেয়, হাসি মুখে বুঝাই, কিছু বলি না। হ্যাঁ, ফুলের চাষ করো।
ওকে, সো তোমরা সবাই বলছো বালুচর। মাসকুরা রুজা বলছে কবির মতো প্রতিশোধ নেওয়ার মানসিকতা থেকে কিভাবে বের হব ভাইয়া। একটা সার্টেন বয়সে গেলে তোমরা দেখবা যে আমি তোমাদেরকে বলি এই যে প্রতিশোধ পরায়ণতা থেকে বের, আজকের ক্লাসে সবচেয়ে লার্নিং অবজেক্টিভ এটা যে আসলে এই যে কবিতাটা পড়লাম আসলে নিজেরা কিভাবে প্রতিশোধ পরায়ণতা থেকে বের হব। দেখো, মনে করো কেউ তোমার ক্ষতি করেছে, ঠিক আছে, এখন তুমি সারাক্ষণ চিন্তা করছো যে ও আমার ক্ষতি করছে, আমি ওর ক্ষতি করব। এইটা তোমার জন্য কিন্তু একটা মেন্টাল প্রেশার ক্রিয়েট করে, তোমার জন্য কিন্তু একটা মানসিক অশান্তি তৈরি করে, যে মানসিক অশান্তিটা তুমি ডিজার্ভ করো না, বা এই মানসিক অশান্তিটা পেয়ে তোমার জন্য কিন্তু কোনো লাভ নেই। তার মানে কেউ যদি তোমার প্রতি খারাপ কিছু করে, তুমি যদি তাকে ক্ষমা করে দাও, বরঞ্চ যে তোমার প্রতি খারাপ আচরণ করেছে, যে বা যে তোমাকে খারাপভাবে ট্রিট করেছে, সে একটা গিল্ট ট্রিপে থাকে, সে একটা অপরাধ বোধে থাকে। মানে ব্যাপারটা তোমাকে বোঝাই, মনে করো যে এলাকায় মারামারি হয়েছে, তো মারামারির পরে যেই পক্ষ মারে, ঠিক আছে, একটা গ্যাঞ্জামের পরে যে পক্ষ বেশি মারে বা যে পক্ষ ফল্টি থাকে, সেই পক্ষই কিন্তু পরবর্তীতে আতঙ্কে থাকে, কারণ অপরপক্ষ আবার আমাকে হয়তোবা মারতে পারে, অপরপক্ষ আবার হয়তোবা আমাকে আক্রমণ করতে পারে। এই আতঙ্কটা কিন্তু যারা মেরেছে সেই পক্ষের বেশি। বুঝতে পেরেছো? মানে ওই যে এলাকায় গ্যাঞ্জাম হলে দেখো না, মিউচুয়াল করায় দেওয়ার একটা চেষ্টা করা হয়, তো মিউচুয়াল করানোর আগ পর্যন্ত কিন্তু যেই পক্ষটা মেরেছে, অর্থাৎ যারা ক্ষতি করেছে, তারাই কিন্তু বেশি আতঙ্কে থাকে, তারাই কিন্তু বেশি ভয় থাকে। এক্স্যাক্ট আমাদের পার্সোনাল লাইফেও ব্যাপারটা কিন্তু এরকম, যে তোমার ক্ষতি করেছে সে বরঞ্চ সবসময় তটস্থ অবস্থায় আছে যে আচ্ছা আমি যে ওর ক্ষতি করলাম, ইন রিটার্ন প্রতিশোধ নিতে ও যদি আমার ক্ষতি করে। আবার তুমি যদি তোমার পার্সপেক্টিভ চিন্তা করো, যে তোমার ক্ষতি করেছে, তুমি যদি সারাক্ষণ চিন্তা করো যে তার ক্ষতি কিভাবে করা যায়, এটা কিন্তু ইভেনচুয়ালি তোমার নিজের জন্যই ক্ষতি। কারণ হচ্ছে তুমি ততক্ষণে তোমার জন্য প্রোডাক্টিভ কিছু করতে পারছো না, তোমার জন্য এটা একটা মানসিক অশান্তি হয়ে দাঁড়াচ্ছে, বা ওভারঅল তোমার জন্য কিন্তু সিনারিওটা কোনোভাবেই পজিটিভ হচ্ছে না, বরঞ্চ নেগেটিভ হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে এই কবিতায় কবি ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে পরার্থপরতার মধ্যেই যে ব্যক্তির প্রকৃত সুখ ও জীবনের সার্থকতা নিহিত সেই বিষয়ে আলোকপাত করেছেন। ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দেওয়া মানে হচ্ছে যে ছোটখাটো যে স্বার্থটা, ঠিক আছে, সেগুলো বিসর্জন দেওয়া। পরার্থপরতা মানে হচ্ছে, পরার্থপরতা মানে কি জানো? পরার্থপরতার একটা মিনিং হতে পারে পারস্পরিকতা। পরার্থপরতা মানে হচ্ছে অন্যের স্বার্থে কাজ করা, পরের অর্থে, বুঝছো? স্বার্থপরতার বিপরীত শব্দ হচ্ছে পরার্থপরতা। কঠিন একটা শব্দ, একটু জেনে রাখো। ডক্টর আকবর আলী খানের একটা বই আছে, এই বইটার নাম হচ্ছে পরার্থপরতার অর্থনীতি। এই বইটাও তোমরা সামনে পড়তে পারো, তোমাদের অ্যাডমিশনের জন্য কাজে আসতে পারে, বা ওভারঅল বাংলাদেশি ইকোনমিক্স নিয়ে আইডিয়াটা তোমাদের কাছে ক্লিয়ার হতে পারে। পরার্থপরতা মানে হচ্ছে, পরার্থপরতা হচ্ছে স্বার্থপরতার বিপরীত শব্দ। স্বার্থপরতা মানে হচ্ছে ব্যক্তি স্বার্থ দেখে যে, আর পরার্থপরতা মানে হচ্ছে অন্যের স্বার্থ দেখে যে। আচ্ছা, তারপরে দেখি, পরার্থপরতার মধ্যে যে ব্যক্তির প্রকৃত সুখ ও জীবনের সার্থকতা নিহিত সেই বিষয়ে কবি আলোকপাত করেছেন। সমাজ সংসারে বিদ্যমান বিভেদ, হিংসা, হানাহানি দ্বারা আক্রান্ত হওয়া সত্ত্বেও কবির কণ্ঠে প্রতিশোধ, প্রতিহিংসার বিপরীতে ব্যক্ত হয়েছে প্রীতিময় এক পরিবেশ সৃষ্টির আকাঙ্ক্ষা। তার মানে কবির সাথে যারা খারাপ করেছে, কবির প্রতি যারা বিভেদ, হিংসা, হানাহানি চাপিয়ে দিয়েছে, তাদের প্রতিও কবি কিন্তু একটা প্রীতিময় পরিবেশ সৃষ্টির আহ্বান জানিয়েছেন। কেননা ওই যে একটা কথা বলেছিলেন মহাত্মা গান্ধী, যে চোখের পরিবর্তে চোখ নেওয়ার যে ট্রেন্ড, সেটা পুরো পৃথিবীকে একসময় অন্ধ করে দিবে। তার মানে হচ্ছে কেউ তোমার ক্ষতি করেছে, তুমিও যদি তার ক্ষতি করার চেষ্টা করো, তাহলে এটা কিন্তু একটা কনস্ট্যান্ট লুপের মতো চলবে। অর্থাৎ দেখা যাবে যে তুমি একজন তোমার ক্ষতি করেছে, তুমি তার ক্ষতি করেছো, সে আবার চিন্তা করলো যে আচ্ছা ও আমার ক্ষতি করলো কেন, সে আবার তোমার ক্ষতি করলো, তুমি আবার তার ক্ষতি করলা, এইভাবে করে কিন্তু এটা ক্ষতির এই যে চক্রটা, এই চক্রটা কিন্তু চলতেই থাকবে। ক্ষতির এই চক্রটা বন্ধ করার বা থামানোর উপায় হচ্ছে, কেউ তোমার ক্ষতি করলে তুমি ফরগিভ হিম অর হার, তুমি তাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, তাহলে কিন্তু পৃথিবীটা সুন্দর ও নিরাপদ হবে, এমনটাই মনে করছেন কবি। কবি তার অনিষ্টকারী বা অপকার করেছে যে অপকারীকে কেবল ক্ষমাই করে দেন নাই, বরং প্রতিদান হিসেবে অনিষ্টকারীর উপকার করার মাধ্যমে পৃথিবীকে সুন্দর ও বাসযোগ্য করতে চেয়েছেন। অর্থাৎ যে তোমার অপকার করেছে, শুধুমাত্র যে তুমি তার অপকার করলা না, এতটাতেই যে তোমার দায়িত্ব শেষ, এমনটা কবি মনে করেন না। কবি মনে করেন যে তার পাশাপাশি তার উপকারও করতে হবে, তাহলেই পুরো সিচুয়েশনটা অনেক চমৎকার হবে। ঠিক আছে? আচ্ছা,
বুঝতে পারলাম আমরা তাহলে। এতক্ষণ আমরা কবিতাটা পড়লাম। আমরা প্রথমে আমরা আজকের ক্লাসটা যদি রিক্যাপ করি, আমরা হচ্ছে প্রথমে কবি পরিচিতিটা পড়লাম এবং তোমাদেরকে দেখালাম যে কবি পরিচিতি কিভাবে নোট ডাউন করলে তোমাদের জন্য মনে রাখা সহজ হবে এবং তোমরা পরীক্ষায় ভালো করতে পারবা সবচেয়ে কম এফোর্ট দিয়ে, মানে হচ্ছে সবচেয়ে কম পরিশ্রম করে সবচেয়ে বেশি বা ভালো ফলাফল কিভাবে করতে পারবা সেটা প্রথমত আমরা দেখলাম। তারপরে আমরা কবিতাটা লাইন বাই লাইন পড়লাম, আমরা কবিতাটার আক্ষরিক অর্থ বুঝলাম, আমরা কবিতাটার ভাবার্থ বুঝলাম। এরপরে আমরা কবিতাটাকে রিক্যাপ করলাম, অর্থাৎ কবিতাটাকে সংক্ষেপে বুঝলাম। তারপরে সবশেষে আমরা এসে পাঠ পরিচিতিটা পড়লাম। তো আজকের ক্লাস থেকে তোমাদের জন্য আমার যেটা তোমাদের যে ডিমান্ড সেটা আমি নোট ডাউন করেছি অলরেডি, আমি সাদিককে বলছি, সেটা হচ্ছে যে পরীক্ষার ব্যবস্থা করা। এটার জন্য খুবই দুঃখিত যে অফিসের কাজে খুবই ব্যস্ত ছিলাম, এই কারণেই আসলে আমার পক্ষে সম্ভব হচ্ছিল না এক্সট্রা এই টাইমটা বের করা। হোপফুলি এই সপ্তাহ থেকে আমরা তোমাদের যে পরীক্ষাগুলো সেগুলো কন্টিনিউ করতে পারবো। তো আজকের ক্লাসে এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসে এখান থেকেই বিদায় নিচ্ছি। তোমরা কমেন্টে লিখে জানাতে পারো তোমাদের যদি ফার্দার কোনো প্রশ্ন থাকে, বা তোমরা তোমাদের পরীক্ষাগুলো নিয়ে তোমাদের যদি কোনো সাজেশন থাকে বা ক্লাস নিয়ে যদি কোনো ফিডব্যাক থাকে সেগুলো তোমরা আমাকে লিখে জানাতে পারো। পরের ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজ ক্লাস থেকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।